প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে 2025-এ যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর আমরা আজকে আলোচনা করব। তাহলে সবথেকে প্রথমে দেখো প্রশ্ন রয়েছে যে কেবলমাত্র বহিরাগত এটা রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। তাহলে প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো দেখো আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করব। তাহলে সবথেকে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে যে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। তো দেখো আলফা রশ্মি রয়েছে, বিটা রশ্মি রয়েছে, গামা রশ্মি রয়েছে এবং আলোক রশ্মি রয়েছে। আমরা জানি যে সবথেকে বেশি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু আমাদের আলফা রশ্মি। তার উত্তর হবে আমাদের আলফা রশ্মি। ঠিক আছে, এবারে কোশ্চেন নাম্বার 1.2। 1.2তে কী রয়েছে আমরা একবার দেখে নিই। 1.2তে রয়েছে 1.2তে রয়েছে যে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ, উচ্চ গলনাঙ্ক, নিম্ন রোধ, নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক। আমরা জানি যে ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। তাহলে উত্তর হবে আমাদের উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, উত্তর হবে এ। ঠিক আছে, 1.3তে কী আছে দেখো, আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 7, 17, 15 এবং 18। আমরা জানি যে আধুনিক পর্যায় সারণীতে সারণী রয়েছে আমাদের 18টি। ঠিক আছে, তো উত্তর হবে ডি। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 1.4। আমরা দেখে নেব 1.4-এ কী আছে। 1.4-এ রয়েছে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই। তাহলে দেখো এই যে H2S, CH3, NO2 এগুলো কিন্তু পৃথক অস্তিত্ব নেই। তাহলে উত্তর হবে আমাদের 1.4-এর ডি, NaCl। তাহলে উত্তর হবে আমাদের 1.4-এর ডি, NaCl, অর্থাৎ উত্তর হবে আমাদের NaCl। ঠিক আছে, তাহলে উত্তর ডি, NaCl। কোশ্চেন 1.5-এ দেখো নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো দেখো CH3COH আছে, H2SO4 আছে, HNO3 আছে, HCl আছে। আমরা জানি সবচেয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ CH3COH। তাহলে উত্তর হবে 1.5-এর উত্তর হবে এ। ঠিক আছে, 1.6 দেখে নাও। লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? কমলা, বেগুনি, সবুজ ও গাঢ় নীল। তাহলে আমাদের উত্তর হবে সবুজ। আমরা জানি সেটা সবুজ হয়। 1.6-এর উত্তর হবে সি, অর্থাৎ সবুজ। ঠিক আছে, এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন কী রয়েছে আমরা একবার দেখে নিই। 1.6, এরপর হবে 1.7। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? আমরা জানি অ্যালুমিনিয়ামের আকরিক হয় বক্সাইট, হেমাটাইট নয়, বক্সাইট হয়, ম্যালাকাইট নয়, চ্যালকোসাইট নয়। তাহলে উত্তর হবে বি, অর্থাৎ অ্যালুমিনিয়ামের আকরিক আমরা জানি সেটা হবে বক্সাইট, উত্তর হবে বি। তারপর 1.8-এ কী আছে দেখে নিই। 1.8-এ রয়েছে ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। তো দেখো CH4 রয়েছে, C2H6 রয়েছে, C2H4 রয়েছে, C2H2। তাহলে দেখো এই যে আমাদের C2H2, এই যে আমাদের C2H2, এটা কিন্তু আমার ত্রিবন্ধন। আমরা জানি আমাদের C এটা হচ্ছে, আর এটা ত্রিবন্ধন হয়, আর এখানে হয় H, আর এইখানে হয় H। তাহলে আমাদের উত্তর হবে C2H2। কোশ্চেন নাম্বার 1.9। কোশ্চেন নাম্বার 1.9-এ কী আছে আমরা একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 1.9-এ রয়েছে গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। তো দেখো অক্সিজেন নয়, হাইড্রোজেন নয়, আর নাইট্রোজেন নয়। তাহলে আমাদের উত্তর হবে জলীয় বাষ্প। তাহলে উত্তর হবে সি। তাহলে উত্তর হবে আমাদের সি, অর্থাৎ 1.9-এর উত্তর হবে সি, জলীয় বাষ্প। 1.10। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো কত লিটার, সেটা আমাদের বার করতে হবে। তো দেখো 22 লিটার আমরা বের করে দেখাচ্ছি কিভাবে বের করবো। আমরা বের করে দেখাচ্ছি এটা 22 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা হয় CO2। এর আণবিক ভর আমাদের বের করতে হবে। কার্বনের হয় 12 প্লাস অক্সিজেনে 2 গুণিত 16, অর্থাৎ 12 প্লাস 16 গুণিত 2 অর্থাৎ 32 হয় 44 গ্রাম। তো দেখো 44 গ্রামে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে আমাদের কত হয়, সেটা হয় আমাদের 22.4 লিটার। তো 22.4 লিটার হয়। ঠিক আছে, তাহলে আমাদের কত 22 গ্রামে বার করতে দিয়েছে, তাহলে 22 গ্রামে হবে 22.4 বাই 44 ইন্টু 22। ঠিক আছে, তাহলে 22 দুগুণে 44, 2 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 2 একে 2, 2 একে 2, 11.2, অর্থাৎ 11.2 লিটার। তাহলে আমাদের 1.1 অ্যান্সার হবে 11.2 লিটার, অর্থাৎ বি উত্তর হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1.11। 1.11-এর কী আছে আমি একবার দেখে নিই। 1.11-এ রয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে
কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা ক্যালসিয়াম একটা কার্বন ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করে আমরা দেখাবো যেটা কত হচ্ছে। এটা কিন্তু 5.6 গ্রাম হবে। তোমরা আগে মিলিয়ে নাও, আমরা আরও ভিডিও দেবো, সেখানে আমরা ক্যালকুলেশন করে ওখানে দেখাবো। এটা হবে 5.6 গ্রাম। ঠিক আছে, তাহলে উত্তর হবে 5.6 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 11.1.11। এর পরের প্রশ্নটা আমাদের দেখে নেব। এর পরের প্রশ্ন 11.12 এটার উপর রয়েছে। ঠিক আছে, তাহলে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আমরা জানি যে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, অর্থাৎ উত্তর হবে বি। এটা হবে তাপ পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর আমাদের তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। ঠিক আছে, এরপরে 1.13 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত, কোনো পরিবর্তন হয় না? গতিবেগ, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক। আমরা জানি যে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটা অপরিবর্তিত থাকে? সেটা হয় কম্পাঙ্ক। উত্তর হবে সি। কত হবে? কম্পাঙ্ক। এরপর 1.14 কি আছে আমরা দেখে নিই। 1.14 এ রয়েছে কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? আমরা জানি আমাদের উত্তল দর্পণে কিন্তু আমাদের ছোট হয়, অসৎ হয় এবং সমশীর্ষ হয়। তাহলে এটার উত্তর হবে উত্তল দর্পণ। ঠিক আছে, 1.15 নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? ওয়াট, ওম, কিলোওয়াট ঘন্টা, ভোল্ট। আমরা জানি যে তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট আওয়ার। তাহলে এর উত্তর হবে সি। 1.15 উত্তর হবে কিলোওয়াট ঘন্টা বা সি। উত্তর হবে সি। 1.5 এর পরে আমরা দেখে নেব 1.6। 1.6 এ কি রয়েছে দেখে নিই। 1.6 হয়ে গেছে এটা। এবার বিভাগ খ। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা ইউজ করবো, তারপরে এটা কিন্তু আমাদের এক নম্বর প্রশ্ন। তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। দেখো তেজস্ক্রিয়তার একক হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে আমাদের বেকারেল। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি বেকারেল। এসআই একক বেকারেল, আমরা জানি এর এসআই একক হচ্ছে বেকারেল। ঠিক আছে, এরপরে দেখো ইউরেনিয়াম 92-235 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? তো আমরা জানি, এটা আমরা আগেও প্রশ্ন করেছি। ইউরেনিয়াম 235 এখানে যদি আমাদের একটা বিটা কণা হয়, তো বিটা কত হয়? -10। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা হবে, যে ধর এক্স যদি আমরা ধরে নিই, তাহলে দেখো এখানে এক একক বেশি হবে 92, তাহলে এটা হবে 93, এটা 235। এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু এটা হবে 93, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে। এক একক বৃদ্ধি পাবে। এক একক বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা উত্তর হবে। তারপরে কোশ্চেন নাম্বার 2.2। 2.2 তে কি আছে আমরা দেখে নিই। 2.2 তে রয়েছে আমাদের 2.2, এটা দেখে নিই। জার্মান সিলভারে উপস্থিত থাকে, দেখো যে আমরা জানি যে জার্মান সিলভারে আমাদের কি উপস্থিত থাকে? জার্মান সিলভারে উপস্থিত থাকে আমাদের নিকেল। তাহলে উত্তর হবে 1 এর হবে ডি। ইউরেনিয়ামের মৌল, ইউরেনিয়ামের পিইউ হবে, এটা হবে পিইউ, অর্থাৎ এইটা হবে সি। 2.2 হবে সি। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, আমার জিঙ্ক হয়, তাহলে এটা হবে জিঙ্ক, অবশ্যই এটা জিঙ্ক হবে। এবং পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, সেটা হবে লিথিয়াম, সেটা হবে আমাদের লিথিয়াম। এটা হবে উত্তর আমাদের লিথিয়াম। তাহলে দেখো এটা আমরা ম্যাচিংটা করলাম, তাহলে আমাদের উত্তর হলো লিথিয়াম। এর পরের প্রশ্ন কি আছে? 2.2 এর পরে আমরা দেখে নেব। পরের প্রশ্ন আমাদের কি আছে দেখে নিই। 2.3 নিচের বিবৃতির সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা কিন্তু সত্য। কারণ আমরা জানি তড়িৎ বিশ্লেষণ যখনই হবে সেখানে কিন্তু জারণ এবং বিজারণ দুটোই হবে, তাহলে এটা হবে সত্য। এটা হবে সত্য, আমরা সত্য এখানে লিখে দিচ্ছি সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? আমরা জানি ক্যাথোডে হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে আমরা এখানে লিখব হাইড্রোজেন। উত্তর হবে হাইড্রোজেন। উত্তর হবে হাইড্রোজেন। ঠিক আছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে উত্তর হবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তাহলে দেখো এটা আমরা খুব সহজেই আমরা বলে দিতে পারি। অ্যাসিড মিশ্রিত কপার সালফেট, লোহার চামচ অর্থাৎ এফি, তাহলে আমাদের এই বিক্রিয়াটি লিখতে হবে এফি প্লাস কপার সালফেট CuSO4, তাহলে আমাদের বিক্রিয়া হবে FeSO4 প্লাস Cu, FeSO4
প্লাস সিইউ। দেখো এটা আমাদের হবে, এই ঘটনাটা ঘটবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? আমরা জানি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য লৌহ চূর্ণ আমাদের ব্যবহার করা হয়। লৌহ চূর্ণ, লৌহ চূর্ণ, ঠিক আছে, লৌহ চূর্ণ আমাদের ব্যবহার করা হয় অনুঘটক হিসাবে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো CaC2 প্লাস N2, তাহলে এটা হয় CaN CaN, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে নাইট্রোলিয়াম CaNCN বা CaN2C, এটাও আমরা লিখতে পারি CaNCN। এটা আমাদের হচ্ছে নাইট্রোলিম। আমরা এখানে নাইট্রোলিম, এটা হচ্ছে আমাদের নাইট্রোলিম, এটা উত্তর হবে নাইট্রোলিম প্লাস কার্বন। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? দেখো থার্মিট যে পদ্ধতি হয় সেটাতে আমাদের নিষ্কাশিত হয় আয়রন বা লোহা। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর লিখব থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়, সেটা হচ্ছে আমাদের আয়রন বা Fe হবে, উত্তর হবে Fe। নিচে জৈব আইপিসি নাম লিখো। আইপিসি নাম দেখো, আমরা এটা যদি নাম্বারিং করা হয় তাহলে 1 2, এটা 3, তাহলে 3টে কার্বন আছে এবং সিঙ্গেল বন্ধন আছে, তাহলে প্রোপেন, তাহলে হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন, ঠিক আছে, 2 ব্রোমোপ্রোপেন, ঠিক আছে, এটা প্রোপেন হবে। 3টে কার্বন রয়েছে, তাহলে 2 ব্রোমোপ্রোপেন এটার উত্তর হবে। ঠিক আছে, এরপরে আমাদের অবস্থান এবার 2.8 2.9 কি আছে আমরা দেখে নিই। 2.9 রয়েছে অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। আমরা জানি যে অবস্থানগত আইসোমেরিজম আমাদের অনেকগুলো সমবায়তার উদাহরণ রয়েছে, সেগুলো থেকে তোমরা কিন্তু উদাহরণ দিতে পারো। ঠিক আছে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা জানি আমরা এখানে অবস্থানগত আইসোমেরিজম উদাহরণ দিতে বলেছে, সেটা তোমরা এখানে করবে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই কী রয়েছে, সেটা আরেকবার আমরা দেখে নেব। ঠিক আছে, এরপরের প্রশ্ন রয়েছে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। ঠিক আছে, তাহলে ওটা আমাদের কি হয়, ওটা হয় রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমার আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে ওটা আমাদের কি হয়, ওটা আমাদের হয়, এখানে লিখে নিতে পারছি আমরা, টেফলন হয়। ঠিক আছে, এটা আমাদের টেফলন, কিন্তু টেফলন হচ্ছে আমাদের টেফলনের মধ্যে টেফলন, ঠিক আছে, টেফলন যেটা আমাদের পলিটেট্রাফ্লো ইথিলিন, ঠিক আছে, পলিটেট্রাফ্লো ইথিলিন। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা করলাম। ঠিক আছে, এরপরে রয়েছে 2.10 2.20 রয়েছে, এটা টেফলন বা দেখো এখানে আমরা একটু এখানে পজ করে নিচ্ছি। বিভাগ গ রয়েছে, তার আগে আমরা এটা করে নিচ্ছি। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটি লেখো। তাহলে সব থেকে আগে আমাদের জানতে হবে এই জিনিসটা কি, সেটা আমাদের আগে জানতে হবে।
পাওয়ার অর্থাৎ 100। ঠিক আছে, তাহলে 100, এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। তো 22কে 22 দিয়ে গুণ করলে কত হয় দেখেন, 22কে 22 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, হ্যাঁ ঠিক আছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 484। ঠিক আছে, তাহলে 484, 484 ওম, 484 ওম, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের সব প্রশ্নের উত্তর এখন হয়ে গেছে। আমাদের বিভাগ গ এবং বিভাগ ঘ আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আমরা আগে দেখে নিই আমাদের আরও কোনো প্রশ্ন যদি ছেড়ে গেছে কিনা, সেটা আমাকে আরেকবার আমরা দেখে নিচ্ছি যে কোনো প্রশ্ন আমাদের মনে হচ্ছে সব প্রশ্নগুলো আমরা করে নিয়েছি। আর কোনো প্রশ্ন যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে আমরা দেখে নিচ্ছি আরেকবার যে আমাদের এখানে কোন প্রশ্নটা ছেড়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে দিয়েছি। তো আমরা একবার দেখে নিই চেক করে যে প্রথম থেকে যে কোনো প্রশ্ন ছেড়েছে কিনা। ঠিক আছে, আমরা সব প্রশ্নেরই উত্তর মোটামুটি মনে হচ্ছে দিয়ে দিয়েছি। এবার আমাদের চেক করে দেখতে হবে যে কোনো প্রশ্ন ছাড়া হয়েছে কিনা। আমরা একবার দেখে নিচ্ছি প্রথম থেকে যে কোনো প্রশ্ন আমরা ছেড়েছি কিনা, তাহলে তোমরা ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আমরা একবার চেক করে নিচ্ছি। দেখো আমরা সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং এটা অবশ্যই তোমাদের শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।